টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের খুব গুরুত্বপূর্ণ একটি ইস্যু নিয়ে আলোচনা করব, যা যুক্তরাষ্ট্রে বসবাসরত হাজার হাজার অভিবাসী বা ইমিগ্রেন্টের জীবনের সাথে সরাসরি সম্পর্কিত। এমনই একটি বিষয় যে ইমিগ্রেশন স্ট্যাটাস ঠিক রাখার শেষ সমাধান সেটি কি হতে পারে? ইউ ভিসা, টি ভিসা নাকি ভাওয়া, কিভাবে এটা হতে পারে সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি মাহফুজুর রহমান। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ ভাই, এবং ধন্যবাদ টিবিএন 24 কে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি আমি বলেছিলাম যে হাজার হাজার অভিবাসীর যুক্তরাষ্ট্রে যারা বসবাস করছে তাদের জীবনের সাথে সরাসরি সম্পর্কিত। আপনার সাথে আলোচনা করার আগে এই তিনটি ভিসা সম্পর্কে একটু আমি কথা বলতে চাই দর্শকদের সুবিধার্থে। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করব, যা যুক্তরাষ্ট্রে বসবাসরত হাজার হাজার ইমিগ্রেন্টের জীবনের সাথে সরাসরি সম্পর্কিত। আর তা হলো ইমিগ্রেশন স্ট্যাটাস ঠিক রাখার শেষ উপায়টা কি। আমরা জানি অনেকেই এই স্বপ্নের দেশ আমেরিকায় এসেছেন নানা স্বপ্ন নিয়ে। কেউ ভিসা নিয়ে এসে আর ফিরতে পারেননি, কারো বৈধ কাগজপত্রের মেয়াদ শেষ হয়ে গেছে, আবার কেউ হয়তো একেবারেই কোনো কাগজপত্র ছাড়াই এই দেশে প্রবেশ করেছেন। এই অবস্থায় তাদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়, এখন আমার বৈধ স্ট্যাটাস পাওয়ার উপায় কি? সুপ্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা জানব তিনটি বিশেষ আইনি পথ সম্পর্কে, যা অনেক সময় এই সমস্যার শেষ অবলম্বন হিসেবে কাজ করতে পারে, যেমন ইউ ভিসা, টি ভিসা এবং ভাওয়া। প্রথমে দেখি ইউ ভিসা কি এবং সেটি কাদের জন্যে। এটি তাদের জন্যে যারা যুক্তরাষ্ট্রে কোনো গুরুতর অপরাধের শিকার হয়েছেন, যেমন মারধর, যৌন হয়রানি, অপহরণ, ডোমেস্টিক ভায়োলেন্স কিংবা অন্য কোনো সহিংস অপরাধের শিকার হয়েছেন। ভুক্তভোগী যদি পুলিশ বা তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেন, তাহলে তিনি ইউ ভিসার জন্য আবেদন করতে পারেন। এই ভিসা শুধু সাময়িক সুরক্ষাই দেয় না, বরং পরবর্তীতে গ্রিন কার্ড পাওয়ার প্রাপ্তির সুযোগও তৈরি করে আপনার। দ্বিতীয়ত টি ভিসা। এই ভিসা তাদের জন্য যারা মানব পাচার বা ট্রাফিকিংয়ের শিকার। দুঃখজনক হলেও সত্যি, এখনও অনেক মানুষকে প্রতারণার মাধ্যমে কাজের প্রতিশ্রুতি দিয়ে আমেরিকায় আনা হয়, তারপর তাদের শোষণ করা হয়। এরূপ অবস্থায় যদি কেউ সাহস করে সেই পরিস্থিতি থেকে বের হয়ে আসেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে সহযোগিতা করেন, তাহলে টি ভিসা তাদের নতুন জীবনের দরজা খুলে দিতে পারে এবং ভবিষ্যতে আমেরিকায় স্থায়ী বাসিন্দা হওয়ার পথও সহজ করে দিতে পারে। তৃতীয়ত ভাওয়া বা ভায়োলেন্স এগেনস্ট উইমেন অ্যাক্ট। এটি শুধু নারীদের জন্য নয়, বরং যে কোনো স্ত্রী, স্বামী, সন্তান কিংবা পিতামাতা যারা আমেরিকার কোনো নাগরিক বা গ্রিন কার্ড হোল্ডারের দ্বারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছেন, তাদের জন্য এটি একটি শক্তিশালী আইনি সুরক্ষা। এর সবচেয়ে বড় সুবিধা হলো ভুক্তভোগী নিজেই আবেদন করতে পারেন, নির্যাতনকারী সঙ্গী বা পরিবারের অনুমতির প্রয়োজন নেই। সুপ্রিয় দর্শক, তাই আজকের আলোচনায় আমরা আইনগত দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করব কে ইউ, টি বা ভাওয়ার জন্যে যোগ্য হতে পারবেন, আবেদন প্রক্রিয়ার ধাপগুলো কি কি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই পথে এগুলে ভবিষ্যতে বৈধ ইমিগ্রেশন স্ট্যাটাস পাওয়ার সম্ভাবনা কতটা। তো সুপ্রিয় দর্শক, চলুন আমরা আলোচনায় ফিরে আসি। জনাব অ্যাটর্নি মাহফুজুর রহমান, আমি এই তিনটি ভিসা সম্পর্কে, অর্থাৎ যাদের ইমিগ্রেশন স্ট্যাটাস ঠিক থাকার জন্য, অর্থাৎ সব রকম দরজা বন্ধ হয়ে গেছে যাদের,
তারা শেষ পর্যন্ত তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস ঠিক রাখার জন্য ইউ ভিসা, টি ভিসা বা ভাওয়ার মাধ্যমে কিভাবে আবেদন করতে পারবেন সে সম্পর্কে সামান্য একটু আমি তুলে ধরেছি। আপনার কাছে বিস্তারিতভাবে আমরা আলোচনা করতে চাইব। প্রথমেই আপনার কাছে যে বিষয়টি নিয়ে, ইউ ভিসা নিয়ে আমরা প্রথমে কথা বলি। এই ভিসার মাধ্যমে কোন ধরনের অপরাধের শিকার হলে একজন ব্যক্তি ইউ ভিসার যোগ্য হবেন বা এই ভিসাটা আসলে কি? প্রথমে রানা ভাই আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনি খুব চমৎকার ভাবে তিনটা যে ইমিগ্রেশন বেনিফিট খুব চমৎকার ভাবে দর্শকদের মাঝে তুলে ধরেছেন, আর ডেফিনেশনটি খুব চমৎকার ভাবে বর্ণনা করেছেন। এটা আমার মনে হয় দর্শকদের বুঝতে খুবই সুবিধা হবে। এখন আসি যে আলোচনায় যে এই তিনটা আপনার ইমিগ্রেশন বেনিফিট কেন আমরা আজকে আলোচনার মধ্যে আনলাম। আপনি যেটা বলেছেন যে যাদের ইমিগ্রেশন সমস্যা আছে এবং যাদের কিনা অলরেডি সবকিছু ডান হয়ে গিয়েছে, ফর এক্সাম্পল কোন একজন নন সিটিজেন তার ডিপোর্টেশন অর্ডার হয়ে গিয়েছে অথবা তার কোনো কিছু রিলিফ নেই, এখানে অ্যাজাইলাম করার মতো তার কোনো আপনার বিষয়বস্তু নেই, অথবা তার অ্যাজাইলাম করা ছিল সে ডিপোর্টেশনের মধ্যে চলে গেছে। তারপরে এখন দেখা গেল যে হঠাৎ করে কোনো কারণে সে যাওয়া হলো না দেশে, আমেরিকা থেকে, কিন্তু কাজ করছে অথবা ঘরের ঘর থেকে বের হয়েছে এবং কোনো দুর্ভাগ্যবশত একটা অপরাধের শিকার হলো, ভিকটিম হলো। তখন কিন্তু সে কিন্তু এই ইউ ভিসা, যেটা আপনি বললেন যে ইউ ভিসার জন্য সে যোগ্যতা অর্জন করবে। তো ইউ ভিসার জন্য যে কোনো ক্রাইম নয়, এটা আপনার সিরিয়াস ক্রাইম হতে হয়। এখানে আপনার ইউএসসিএস এটা লিস্ট দেওয়া আছে। ফর এক্সাম্পল, যেটা আপনার মারামারির কথা বললেন, সেটি অবভিয়াসলি ফেলোনি হতে হবে অথবা রিলেটেড ক্রাইম হতে হবে। তারপর হচ্ছে আপনার মার্ডার, ম্যানস্লটার, অ্যাবডাকশন, তারপর কিডন্যাপিং, আপনার ডোমেস্টিক ভায়োলেন্স, এরকম অনেকগুলো লিস্ট দেওয়া আছে। এই ক্রাইম গুলোর যদি কেউ ভিকটিম হয়ে থাকে তাহলে কিন্তু সেই ইউ ভিসার জন্য কোয়ালিফাই করবে। আর মনে রাখতে হবে যে ইউ ভিসার অন্যতম শর্ত হচ্ছে যে ল এনফোর্সমেন্ট এজেন্সিকে পূর্ণ সহায়তা দিতে হবে ওই ক্রিমিনালকে ধরার ব্যাপারে অথবা তার সাজা প্রদান করার ব্যাপারে। যদি সেটা যদি সেই সহযোগিতা না করে থাকে তাহলে কিন্তু সে কিন্তু ইউ ভিসার জন্য কোয়ালিফাই করবে না। আর হচ্ছে তারপরে ইউ ভিসা আবেদন করতে গেলে ফার্স্ট যে স্টেপটি নিতে হয় সেটি হচ্ছে লয়ারের মাধ্যমে পুলিশ অথবা যে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি যে কেসটি হ্যান্ডেল করছে, যদি কেসটি যদি কোর্টে চলে যায়, সেখানে একটা সার্টিফিকেশনের জন্য আবেদন করতে হবে। একটা ইউএসসিএস একটা ফর্ম আছে, সেই সার্টিফিকেশনটি যদি পুলিশ ডিপার্টমেন্ট অথবা ডিস্ট্রিক্ট অফিস সার্টিফাই করে দেয় যে না, সে কোয়ালিফাইড ভিকটিম, ক্রাইমের ভিকটিম হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে বাংলাদেশি কমিউনিটির মধ্যে বেশিরভাগ যে আমাদের ক্লায়েন্টরা কোয়ালিফাই করে সেটি হচ্ছে রবারি। রবারি কিন্তু আপনার একটা ফেলোনিয়াস আপনার ক্রাইম। সেটা কারণ হচ্ছে রবারিতে যদি শুধুমাত্র বন্দুক ধরে অথবা কোনো হার্টও না করে, স্টিল কিন্তু ইউ ভিসার জন্য কোয়ালিফাই করে। কারণটা হচ্ছে যখনই আপনার ফোর্স ইউজ করা হবে এবং তার কাছ থেকে কোনো কিছু নিয়ে যাওয়া হবে, সেটা হচ্ছে রোবারির আন্ডারে পড়বে এবং এটা অটোমেটিক ফেলোনি হাতে আপনার ট্রিট করা হবে এবং সেই ইউ ভিসার জন্য কোয়ালিফাই হয়ে থাকে। আরো তো আমি যেটা বললাম বেশ কয়েকটা ক্রাইমের কথা, আরো অন্যান্য ক্রাইম গুলো আছে যেগুলোর ভিকটিম হলে সে কিন্তু ইউ ভিসার জন্য কোয়ালিফাই হতে পারে। তো এরকম কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের কমিউনিটির মধ্যে এবং অনেক নন সিটিজেনই কিন্তু জানে না, এবং বিশেষ করে যদি দেখা যায় যে ফুল ডিপোর্টেশন হয়ে গেছে, দেশে আর কোনো অপশন নাই, স্টিল কিন্তু ইউ ভিসার মাধ্যমে কিন্তু তার স্ট্যাটাস গেইন করতে পারে, আবার ডিপোর্টেশন রিমুভ করতে পারে, আলটিমেটলি গ্রিন কার্ড এবং সিটিজেনশিপ পেতে পারে ইউ ভিসা। আর এই ইউ ভিসার ক্ষেত্রে শুধুমাত্র যে ভিকটিম অফ ক্রাইম সে নয়, তার স্পাউস, তার চিলড্রেন আন্ডার 21 আনম্যারিড চিলড্রেন, তারাও কিন্তু সেম বেনিফিট পাবে। বাংলাদেশে থাকলেও পাবে, এখানেও থাকলেও পাবে। আবার আরেকটি মজার যে ক্রাইটেরিয়া ইউ ভিসা সেটি হচ্ছে যদি কেউ 18 বছরের নিচে যদি কোনো ভিকটিম হয়ে থাকে, ফর এক্সাম্পল কোনো মাইনর যদি সেক্সুয়াল অ্যাবিউজের ভিকটিম হয়ে থাকে অথবা সে যদি কোনো রোবারির ভিকটিম হয়ে থাকে, অ্যাসল্টের ভিকটিম হয়ে থাকে যেটা ফেলোনিয়াস অ্যাসল্ট, সে যদি তখন ইউ ভিসা ক্লেম করে তখন কিন্তু সে আবার তার প্যারেন্টস এবং তার ভাই বোনদেরকেও আনতে পারবে, আনম্যারিড আন্ডার 21 সিবলিংস, তাদের জন্য কিন্তু স্পন্সর করতে পারবে।
সো ইউ ভিসা একটা মজার ব্যাপার হচ্ছে এখানে কোনো টাইম ফ্রেম নাই। কিছুদিন আগে একটা এক্সাম্পল বলি, আমাদের এক অফিসে আসছে 11 ইয়ার্স বিফোর সে কিন্তু একটা রোবারির ভিকটিম হয়েছিল। তো আমাদের কাছে যখন ইমিগ্রেশন কনসালটেন্সির জন্য আসছিল, কথা প্রসঙ্গে সেই জিনিসটাও চলে আসলো। তখন বললাম যে না, ইউ এলিজিবল ফর ইউ ভিসা। এবং আমরা সত্যি সত্যি সেটা নিউ জার্সি যে ডিস্ট্রিক্ট অফিসে আমরা চিঠি লাগছি, সেটা ক্রাইমের যে রেফারেন্স ছিল ওরা কিন্তু সাথে সাথে সার্টিফাই করে পাঠিয়ে দিয়েছে। তো তার কিন্তু কোনো ইমিগ্রেশনের কোনো আর কোনো স্কোপ নাই, কোনো দিকে যাওয়ার কোনো অবস্থা নেই। এখন কিন্তু সে কিন্তু ইউ ভিসার মাধ্যমে তার স্ট্যাটাস গেইন করতে পারবে নিশ্চিতভাবে। তো অনেক ধন্যবাদ। বিষয়টি পুরোপুরি মানে যেগুলো প্রশ্ন মোটামুটি আমার কাছে ছিল বা মনে মনে ভেবেছিলেন, আপনি সবগুলোই আলোচনা করে দিয়েছেন, যদিও আমি সে প্রশ্নগুলো করিনি, কিন্তু আপনার আলোচনার মধ্যে দিয়ে সবগুলোরই উত্তর পেয়ে গেছি। শুধু একটি প্রশ্ন আপনার কাছে আমি বলবো যে ভিকটিম যিনি আছেন, এই ভিকটিমকে পুলিশের সঙ্গে কিভাবে সহযোগিতা করতে হয় যদি এই ভিসার জন্য? যেটা আপনার সচরাচর দেখা যায় যে ভেরি কমন যে কোঅপারেশনটা, সেটি হচ্ছে ফর এক্সাম্পল কেউ ভিকটিম হলো ক্রাইমের, তখন কিন্তু যদি অপরাধী ধরা না পড়ে তখন কিন্তু একজন ডিটেকটিভ অ্যাসাইন করে দেওয়া হয় ওই কেসের রেফারেন্সে। তখন ওই ডিটেকটিভ তার কার্ড দিয়ে দেয় ভিকটিমকে যে আমি যোগাযোগ করব। তখন যদি ওই ভিকটিমকে যদি কোনো কারণে পুলিশ ওই ডিটেকটিভ অনেক সময় প্রিসেন্টে কল করে, কারণ তারা অনেক সময় আপনার আইডেন্টিফিকেশন তারা লাইন আপ করে তখন তারা ক্রিমিনাল কে তাকে আইডেন্টিফাই করতে বলে, সেটার ব্যাপারে হেল্প করতে হবে। তারপরে যদি মনে করেন আরো অন্যান্য যে আপনার ক্রিমিনাল খুঁজে পাওয়ার জন্য যদি কোনো সহায়তা দরকার হয় সেটার ব্যাপারে সহায়তা করতে হবে। আর যদি দেখা গেল যে ক্রিমিনালটি ধরা পড়ে গেল, তাকে প্রসিকিউট করছে, তখন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির হাতে চলে যায় তাকে প্রসিকিউট করার জন্য। সে ধরা পড়ে গেছে, তার তো আর কোনো আর ডিটেকটিভের তেমন কোনো এখানে ভিকটিমের সাথে তেমন থাকে না, কোঅপারেশনের সুযোগ থাকে না। তখন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস থেকে অনেক সময় চিঠি পাঠায় ভিকটিমকে যে তুমি তাকে প্রসিকিউট করতে চাও কিনা, অথবা প্রসিকিউট করলে কি ঘটনা ঘটছিল আমাদেরকে অ্যাফিডেভিটে সাইন করে পাঠাও। ওই কাজটা কিন্তু তাকে করতে হবে। তাহলে এক্ষেত্রে আর কোনো সমস্যা হওয়ার কথা নেই। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনি ইউ ভিসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এবং যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন, আগেই বলেছিলাম যে যাদের আমেরিকায় মানে অনুপ্রবেশ করেছেন, ইমিগ্রেশন স্ট্যাটাস ঠিক রাখার আর কোনো উপায় যাদের একেবারেই ছিল না, তারা কিন্তু একটি আশার আলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই ধরনের যে শর্তগুলো বা ক্রাইটেরিয়া যদি আপনার জন্য কোথাও কখনো প্রযোজ্য হয়ে থাকে, সেটা আজ হোক, কাল হোক বা 10 বছর আগে হোক, যেটা উদাহরণ দিয়ে বলা হলো 11 বছর আগের ঘটনা নিয়েও কিন্তু এগুলো যাচ্ছে। সুতরাং এই ধরনের অবস্থায় যদি কেউ পতিত হয়ে থাকেন, তিনি এই ইউ ভিসা আবেদনের মধ্যে দিয়ে কিন্তু নিজের স্ট্যাটাসটা বজায় রাখতে পারবেন। আমরা এখন একটু যাব টি ভিসা, যেটা আমরা মানব পাচার বা শ্রম যৌন শোষণের শিকারীদের জন্য হয়, সেটা ব্যাপারে আলোচনা করব। তার আগে ফেসবুক থেকে আব্দুর রকিবের একটি প্রশ্ন নিয়ে নিতে চাই, তারপরে এখানে আসব। তিনি বলছেন যে গ্রিন কার্ড আবেদন করে যদি সিটিজেনশিপের সময় এসে যায় কিন্তু গ্রিন কার্ড হাতে না আসে, সেক্ষেত্রে করণীয় কি? বুঝতে পেরেছি উনি যে কথাটি বলতে যাচ্ছে সেটি হচ্ছে সম্ভবত উনি কন্ডিশন রিমুভের কথা বলছে, যে কন্ডিশন যেটা যারা কিনা এখানে ওই স্পাউসের মাধ্যমে আমেরিকা ইমিগ্রেন্ট হয়, তাদেরকে যদি ম্যারেজের 2 বছরের মধ্যে আমেরিকা ইমিগ্রেন্ট হয় তাদের জন্য কন্ডিশনাল গ্রিন কার্ড ইস্যু করা হয়। তো সেক্ষেত্রে 2 বছর শেষ হওয়ার 90 দিনের মধ্যে আপনার এটাকে কন্ডিশন রিমুভ করার জন্য আবেদন করতে হয়। সো কন্ডিশন রিমুভের প্রক্রিয়াটি কিন্তু বেশ আপনার দীর্ঘায়িত হয়ে থাকে, 2 বছর 2.5 বছর লেগে যায়। ইন দি মিনটাইম দেখা গেল 2 বছর 9 মাসে অনেক সময় সিটিজেনশিপের আপনার টাইম চলে আসে, তখন তারা সিটিজেনশিপ আবেদন করে। তাহলে দেখা গেল কি সিটিজেনশিপ আবেদন করলো, কন্ডিশন রিমুভের জন্য আবেদন করলো, কিন্তু গ্রিন কার্ডটি হাতে পেল না, উনি যে ওনার প্রশ্ন যেটা করতে চাচ্ছে। তো সেক্ষেত্রে ওয়াইড হওয়ার কোনো কারণ নেই। উনি যদি সিটিজেনশিপের জন্য আবেদন করে 3 বছরের মাথায়, তখন কিন্তু ইমিগ্রেশন অফিসার দুটো ফাইলই একসাথে তখন তারা মার্ক করে ফেলে। যখন তার সিটিজেনশিপের ইন্টারভিউ হয়, পাশাপাশি তারা কন্ডিশন রিমুভের ইন্টারভিউ নিয়ে নেয়। তো যদি কোয়ালিফাই করে তখন তারা ওই কন্ডিশন রিমুভ করে তাকে গ্রিন কার্ড অ্যাপ্রুভ করে, কিন্তু গ্রিন কার্ড হাতে দিবে না, তখন তাকে সাথে সাথে ওদের জন্য পাঠিয়ে দেয়। অনেক ধন্যবাদ জনাব রাকিব আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, আমরা একটু টি ভিসা নিয়ে এখন একটু কথা বলবো। টি ভিসার বিষয়ে অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনার কাছে যে প্রশ্নগুলো থাকবে, যেটাও এই টি ভিসাটা আসলে কি বা কাদের জন্য তৈরি করা হয়েছে, মানব পাচারের শিকার হয়েছেন তা প্রমাণ করার জন্য কি ধরনের ডকুমেন্ট বা প্রমাণ লাগে,
এবং এই ভিসা টি ভিসা আবেদনকারীদের কি অপরাধীদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে হয় কিনা, বা অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করলেও কি কেউ টি ভিসার মাধ্যমে স্ট্যাটাস ঠিক করতে পারবেন কিনা, টি ভিসার সাথে কি সঙ্গে সঙ্গে কাজ করার অনুমতি পাওয়া যায় কিনা, এই প্রশ্নগুলো আপনার কাছে একটু রাখতে চাই। আপনি অনুগ্রহ করে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করুন। ধন্যবাদ। টি ভিসাটিও অনেকটা সিমিলার টু ইউ ভিসা। এটা যদিও এটা নাম ভিন্ন, এটার আপনার যে ক্রাইটেরিয়া একটু ভিন্ন, কিন্তু ওটার যে বেনিফিট গুলো ওটা কিন্তু অনেকটা সিমিলার টু ইউ ভিসা। তো টি ভিসার যে কথা বলা হয়েছে সেটি হচ্ছে যে আমরা সেক্স ট্রাফিকিং এবং লেবার ট্রাফিকিং এর কথা বলা হয়েছে, দুটো হেডিং এর। এই দুটো যদি কারো ভিকটিম হয়ে থাকে তারা কিন্তু টি ভিসার জন্য আবেদন করতে পারে। আর যেটা বিশেষ করে যে লেবার ট্রাফিকিং কথা যেটা বলা হয়েছে, যেমন ফোর্স লেবার হতে পারে, ফ্রড হতে পারে, তারপর হচ্ছে মনে করেন ইনভলান্টারি সার্ভিটিউড যেটা আছে সেটা হতে পারে। এবং এই যে লেবার যে ট্রাফিকিং, এটাকে অন্য অর্থে আবার লেবার এক্সপ্লটেশনও বলা হয়ে থাকে। এটা কিন্তু ভেরি ব্রড টি ভিসার ক্ষেত্রে। এখন যদি কেউ অবৈধভাবে দেশে আসে, কোনো তার ইমিগ্রেশনের কোনো কাজ সে করলো না, অ্যাজাইলামও করলো না, কোনো কিছুই তার নাই, সে ঢুকে পড়লো আমেরিকায়, কিন্তু সে দেখা গেল যে কোনো একটা এমপ্লয়ারের আন্ডারে সে কাজ করছে, দেখা গেল যে তাকে একটা বড় ধরনের তারা ঋণগ্রস্ত করে তাকে ঋণ পরিশোধ করতে হচ্ছে, অথবা তাকে সে যে কাজ সে করতে আগ্রহী না, তাকে সেই কাজটি তাকে ভয় দেখিয়ে পরিবারকে অথবা তাকে ভয় দেখিয়ে সেটা করাচ্ছে, অথবা দেখা গেল যে এমন এক সিচুয়েশন তাকে সেটা যে তার যে পাওনা তাকে সে পাওনাটা পরিশোধ করছে না, অথবা তাকে যে তার যে স্ট্যান্ডার্ড যে আপনার মিনিমাম ওয়েজ সেটি না দিয়ে তাকে পে করছে। এই সব ভ্যারাইটি ক্যাটাগরিতে কিন্তু টি ভিসার জন্য কিন্তু যারা এমপ্লয়ি তারা কিন্তু এলিজিবল হয়ে থাকে। এবং টি ভিসার ক্ষেত্রে আরেকটি মজার ব্যাপার হলো এটি কিন্তু বেশ ফ্লেক্সিবল। আমি যেটা বলেছিলাম যে কম্পেয়ার করলে আপনার ইউ ভিসার ক্ষেত্রে আপনার পুলিশ ডিপার্টমেন্ট অথবা আপনার ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস থেকে সার্টিফিকেশনটা নিতে হয়, সিগনেচার করে ওদের অফিস থেকে সার্টিফিকেশন আসতে হয়। টি ভিসার ক্ষেত্রে কিন্তু ওরকম যদি তার সিচুয়েশন না থাকে যে পুলিশ কমপ্লেন করা, অথবা যদি আপনার ওরকম যে ইনভেস্টিগেটিভ অফিসারের সাথে যদি তার কমিউনিকেশন করার সুযোগ না থাকে, তাহলে কিন্তু শুধুমাত্র তার যে একটা ছোট্ট একটা লেটার লিখলেই কিন্তু যে তার যে সিচুয়েশন সে ফেস করছে এতেই কিন্তু সে কোয়ালিফাই হয়ে যায়, টি ভিসা সে নিশ্চিতভাবে আবেদন করতে পারে। আর টি ভিসার আপনি ওদের সাথে সাথে কিন্তু ওয়ার্ক পারমিটের জন্য সে একসাথে আবেদন করতে পারে। এবং টি ভিসা যদি আবেদন করলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 6 মাসের মধ্যে একটা প্রাইম ফেসি রেজাল্ট চলে আসে। তো সেক্ষেত্রে পরিবারের যে অন্য সদস্যরা আছে তারাও কি টি ভিসার অধীনে যুক্ত হতে পারবেন? সিমিলার টু ইউ ভিসা, যদি টি ভিসা কোনো অ্যাডাল্ট পারসন এটা ভিকটিম হয়ে থাকে তাহলে সে তার স্পাউস চিলড্রেনের জন্য আবেদন করতে পারবে। যদি আন্ডার 18 হয়ে থাকে, মাইনর হয়ে থাকে, সেক্ষেত্রে তার প্যারেন্টস এবং আন্ডার 21 সিবলিংস এর জন্য আবেদন করতে পারবে। যদি অবৈধভাবে কেউ, যেটা আমি আপনাকে বলেছিলাম যে অবৈধভাবে যদি কেউ আমেরিকায় প্রবেশ করে, সেও কি টি ভিসার স্ট্যাটাসটা নিয়ে তার স্ট্যাটাসটাকে ঠিক রাখতে পারবে? হ্যাঁ, অবশ্যই। যে মজার ব্যাপার হচ্ছে আজকে যে আপনি 3টে টপিকস দিলেন, এগুলোর ক্ষেত্রে বৈধ অবৈধ কিভাবে আসছে এবং হিউম্যানিটেরিয়ান এগুলো স্কোপ বলবো আমি ইমিগ্রেশন লতে অ্যাজাইলামের পাশাপাশি এই যে 3টা যে স্কোপ যে তার ইমিগ্রেশন স্ট্যাটাস গেইন করার জন্য, এবং যে ভেরি এগুলো কিন্তু ভেরি কমন, যারা কিনা নন সিটিজেন যে তারা কিন্তু অহরহ কিন্তু ক্রাইমের ভিকটিম হচ্ছে, কারণ তারা ফিল্ডে কাজ করছে, তারা অথবা এমন একটা ভালনারেবল সিচুয়েশন অবস্থায় আছে, তারা দেখা গেল যে বেশিরভাগ তারা কিন্তু যে ভিকটিম হয়ে যাচ্ছে ক্রাইমের। আর পাশাপাশি টি ভিসা যেটা বললাম, এটা কিন্তু আরো বেশি মানুষ এটা ফেস করে, কারণ তাদের যখন পেপার থাকে না তখন কিন্তু তাকে লেবার এক্সপ্লয়টেশন করা হয়, তাকে আন্ডার ওয়েজ দেওয়া হয়, তাকে ওয়েজ অনেক সময় দেওয়া থেকে বঞ্চিত করা হয়, তাকে ভয় দেখে কাজ করানো হয়, এবং তারপর হচ্ছে তাকে মনে করেন আবার লোন দিয়ে লোনের আবার একটা যে স্লেভারি টাইপের ওরকম ভাবে তাকে কাজ করার চেষ্টা করা হয়। এই ধরনের সিচুয়েশন যদি কেউ ফেস করে, তার কোনো স্ট্যাটাস থাকা দরকার নাই, সে অবৈধভাবে আসতে পারে। ইভেন যদি তার ডিপোর্টেশন অর্ডারও থাকে ফাইনাল, স্টিল সে কিন্তু আস্তে আস্তে তার আপনার স্ট্যাটাস গেইন করতে পারে। এটা একটা অপূর্ব সুযোগ। আসলে এই দেশে যেমন আইন আছে, আইনের প্রয়োগ আছে, কঠোরতা আছে, তেমনি যেটা আপনি বললেন যে মানবিক দিক বিবেচনায় এই সমস্ত অবস্থা থেকে উত্তরণের
প্রক্রিয়াটা বা সেই শেল্টারটাও দেওয়া আছে আইনে। দিস ইজ বিউটি। এটাই বোধহয় আমেরিকান এই সিস্টেম বা আমরা ইমিগ্রেশন সিস্টেমের সৌন্দর্য হিসেবে বোধহয় পরিচিত করতে পারি। সর্বশেষ যে প্রশ্নটি আপনার কাছে আমি করতে চাই যে টি ভিসা থেকে যে গ্রিন কার্ড এবং পরে নাগরিকত্বের রূপান্তরের প্রক্রিয়াটা কেমন, এটা এই ক্ষেত্রে আপনি কি বলবেন? টি ভিসা এবং ইউ ভিসার দুটোই সেম, যে যদি দুটো ভিসা যদি গ্রান্ট হয়ে থাকে এবং কত সময় লাগে সেটা বলছি। যে ইউ ভিসা অথবা টি ভিসা যদি ফাইনাল অ্যাপ্রুভাল কেউ পেয়ে থাকে সেটা 4 বছরের জন্য তাকে অ্যাপ্রুভাল দেওয়া হবে, ওয়ার্ক পারমিট যখন ফাইনাল অ্যাপ্রুভাল হবে। এর আগে 6 মাসের মধ্যে কিন্তু প্রাইমা ফেসি একটা অ্যাপ্রুভাল পেয়ে যায়, ওয়ার্ক পারমিট পেয়ে যায়। এরপর 3-4 বছর পরে কিন্তু ফাইনাল অ্যাপ্রুভাল পেয়ে থাকে। ওই অ্যাপ্রুভাল যখন পায় তখন সে 4 বছরের জন্য সে ইউ ভিসা অথবা টি ভিসা রেসিপিয়েন্ট হয়ে থাকে। এই 4 বছর যখন তার চলমান থাকে, ঠিক এক্স্যাক্টলি 3 বছরের মাথায় কিন্তু সে গ্রিন কার্ডের জন্য এলিজিবল হয়। তখন সে ওই গ্রিন কার্ড 3 বছর পার হওয়ার সাথে সাথে কিন্তু গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারে এবং গ্রিন কার্ড পেলে পরবর্তীতে সিটিজেনশিপ ও যে রেগুলার যে প্রসেস আফটার 5 ইয়ার সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারে। খুব চমৎকার একটি বিষয়। তো অ্যাটর্নি মাহফুজুর রহমান, আমরা ইউ ভিসা সম্পর্কে বিস্তারিত কথা বললাম। টি ভিসা আপনি বললেন যে এই দুটো ভিসার মধ্যে খুব একটা তেমন পার্থক্য নেই, সামান্য কিছু হয়তো ঘটনা প্রবাহর ক্ষেত্রে পার্থক্যটা হতে পারে, কিন্তু আইনের ধারাগত দিক থেকে বা আইনের বিষয় বা মানবিক বিষয়ের দিক থেকে তেমন খুব একটা পার্থক্য নেই। আমরা একটু ভাওয়া, যেটা ভায়োলেন্স এগেনস্ট উইমেন অ্যাক্ট বা পারিবারিক নির্যাতন বা পারিবারিক সহিংসতা শিকারী যারা হয়ে থাকেন, এইটা বিষয় নিয়েও আমরা কথা বলতে চাই। কারণ আমাদের কমিউনিটিতে আমরা জানি অনেকেই আমরা মুখে লজ্জা বা সামাজিক ভয় ভীতি নানান কিছু নিয়ে মানে নীরবে নির্যাতন আমরা সহ্য করে যাচ্ছি, কিন্তু মুখে বলি না বা ব্যবস্থা নেই না। কিন্তু এক্ষেত্রেও একটি চমৎকার ব্যবস্থা এদেশের আইনে রয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাইব যে ভাওয়াটা, যেটা আমরা বললাম যে ভায়োলেন্স এগেনস্ট উইমেন অ্যাক্ট, এটাও একটু বিস্তারিত আপনি ব্যাখ্যা করবেন এবং এক্ষেত্রে কোন ধরনের সহিংসতার শিকার হলে তারা আবেদন করতে পারেন, বা এই ক্ষেত্রে কি আমরা সাধারণত ডোমেস্টিক ভায়োলেন্স বলতে নারী বুঝে থাকি, এক্ষেত্রে কি শুধু নারীরাই আবেদন করতে পারেন না পুরুষরাও ক্ষেত্র বিশেষে যে নির্যাতন হয়ে থাকে তারাও আবেদন করতে পারেন কিনা? অ্যাটর্নি মাহফুজুর রহমান। খুব চমৎকার একটা পয়েন্ট রেজ করেছেন, যেটা বাওয়া, যেটা অনেকে ওয়া বাওয়া যেটাই বলুক, এটা হচ্ছে আপনার ভায়োলেন্স এগেইনস্ট ওমেন্স অ্যাক্ট। এটা আপনার কংগ্রেসে, ইউএস কংগ্রেসে যেটা 1995 সালে এই লটি ইন্ট্রোডিউস করে এবং এটা টাইম টু টাইম সবসময় এটা রিনিউ করতে হয়, বাট স্টিল এটা অ্যাক্টিভ আছে এই ল এর মাধ্যমে। এই ল এর মাধ্যমে নট অনলি ওমেন, এটা ম্যানরাও এটার ক্ষেত্রে কোয়ালিফাই হয় সমানভাবে। আর বাওয়ার ক্ষেত্রে যে ল এর যে কোর ল, সেটি হচ্ছে যদি কোনো নারী অথবা পুরুষ তার স্পাউস দ্বারা আপনার অ্যাবিউজ হয়ে থাকে এবং তার স্পাউস যদি লফুল পার্মানেন্ট রেসিডেন্স অথবা সিটিজেন হয়ে থাকে, তাহলে বাওয়ার জন্য এলিজিবল হবে। বাওয়ার ক্ষেত্রে নট অনলি স্পাউস, এখানে কিন্তু ফ্যামিলি মেম্বার, আরো অন্যান্য ফ্যামিলি মেম্বারদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেক্ষেত্রে প্যারেন্টস, যদি তারা নন সিটিজেন প্যারেন্টস থাকে এবং ইউএস সিটিজেন চাইল্ডের দ্বারা অ্যাবিউজ হয়ে থাকে, তাহলে কিন্তু বাওয়ার জন্য ওই প্যারেন্টসটি কিন্তু এলিজিবল হয়ে থাকে। এবং সেক্ষেত্রে আপনার মাইনর যেটা চাইল্ড থাকে, তারাও কিন্তু এটা এলিজিবল হয়ে থাকে যদি নন সিটিজেন কোনো চাইল্ড থাকে। তো এই বাওয়ার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যেটা অ্যাবিউজের যে কথা, এটি কিন্তু অনেকেরই মনে ভুল ধারণা যে আমি অ্যাবিউজ হলে এখন পুলিশ কল করতে হবে, পুলিশ কল না করলে আমি হয়তো এই ভিসার জন্য এলিজিবল হব না। আসলে কথাটা সত্য নয়। দেখা গেছে যে এমন এক সিনারিও থাকে যে ফ্যামিলি মেম্বার অনেক সময়, আপনি যেটা বললেন যে অ্যাবিউজ হয়ে থাকে, নীরবে নিভৃতে তারা সহ্য করে এই জিনিসটা, সেই জিনিসটার জন্যই কিন্তু এটা কিন্তু ভেরি ব্রড অ্যাসপেক্টে কিন্তু অ্যাপ্লিকেশন গুলো অ্যাকসেপ্ট করা হয়। যদি এরকম সিনারিও থাকে যে নীরবে সহ্য করছে এবং স্টিল ওই ফ্যামিলিতে কিন্তু বসবাস করছে, ওই স্পাউসের সাথে থাকছে অথবা প্যারেন্টস তার চিলড্রেনদের সাথে থাকছে, কোথায় যাবে? এটা তো এত ইজি না যে একটা ফ্যামিলি থেকে ভেঙে সে আরেক জায়গায় গিয়ে নতুন রেসিডেন্স গড়বে। কিন্তু স্টিল সে যদি মনে করে যে সে ফ্যামিলিতে সে অ্যাবিউজ হচ্ছে এবং ভার্বাল অ্যাবিউজ হলে তাতেও কিন্তু হবে
এবং ফিজিক্যাল ভার্বাল এনিথিং সেই ক্ষেত্রে, এবং তাকে যদি অনবরত ভয় দেখানো হয় যে তোমাকে ডিপোর্ট করে দেবো যদি বেশি আমার কথা না শুনো, তাকে যদি ওরকম ফোর্স করে কোনো কিছুর জন্য, তখন কিন্তু সে চুপি চুপি কিন্তু কোনো তার অ্যাটর্নির সাথে আলাপ করে সে যদি তার এই জিনিসগুলো তুলে ধরে এবং অ্যাটর্নি যদি মনে করে যে হ্যাঁ তুমি এটা এলিজিবল, তখন কিন্তু সে ভাওয়া অ্যাপ্লিকেশন করতে পারে। এবং এই ভাওয়া অ্যাপ্লিকেশন যখন করবে সেটি তো খুব সিক্রেটিভ অ্যাপ্লিকেশন থাকে, তার যে ফ্যামিলি মেম্বার এগেইনস্টে যে সে কমপ্লেইনটা দিচ্ছে স্পাউস অথবা চাইল্ড, তার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু ওদের কিন্তু জানার কোনো স্কোপ নেই সে যে আপনার তাদের এগেইনস্টে একটা অ্যাপ্লিকেশন ফাইল করেছে ইউএসসিআইএস, এবং সে যে গ্রিন কার্ড রিসিভ করবে সেটিও কিন্তু তারা জানতে পারবে না। সে গ্রিন কার্ডটি কিন্তু লয়ারের অফিসে যাবে এবং সে লয়ারের সাথে কমিউনিকেট করে সে গ্রিন কার্ডটি লয়ারের অফিস থেকে পিক করতে পারবে। অনেক ধন্যবাদ, বিষয়টি আপনি ব্যাখ্যা করলেন বেশ ব্রডার পার্সপেক্টিভ নিয়ে। তা আমি যদি একটু ছোট করে নিয়ে এসে বলি যে কোন ধরনের নির্যাতন প্রমাণ করতে হবে এই ভাওয়া আবেদনের জন্য? ভাওয়া আবেদনের ক্ষেত্রে একটা এক্সাম্পল দিয়ে, আমি বেশ কিছুদিন আগে একটু অনলাইনে রিসার্চ করছিলাম, একটা ইউএসএস ওয়েবসাইটে ছিল, যেমন ফর এক্সাম্পল যে স্পাউস তার স্পাউসকে অ্যাবিউজ করছে এইভাবে যে তুমি আমাকে বিয়ে করেছো কার্ডের জন্য, এত সহজ না গ্রিন কার্ড পাওয়া, যদি গ্রিন কার্ড পেতে চাও আমি ফ্লোরে ফুড ফেললাম, এই ফুড গুলো তুমি ওখান থেকে খাও ফ্লোর থেকে তুলে। তো দ্যাট ইজ এক্সট্রিম লেভেলের ভায়োলেন্স এরকম হয়ে থাকে, মানে একটা কোনো অনেক সময় স্পাউসাল রিলেশনের ক্ষেত্রে যে গ্রিন কার্ড তোমাকে করে দেবো কিন্তু আমার জন্য এরকম তারা কাজগুলো করতে হবে, যেটি কিনা খুবই ইনহিউম্যান এবং অ্যাবিউসিভ তারা আচরণ করে থাকে। অনেক ধন্যবাদ। আমরা একটু ফেসবুক এবং টেলিফোনও আছে, ফেসবুক থেকে দুটো প্রশ্ন নিয়ে টেলিফোনে যাব। নজরুল ইসলাম বলছেন যে আমি 2024 সালের নভেম্বরে বর্ডার অতিক্রম করে আসি, আমি অ্যাসাইলামের জন্য আবেদন করি, ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার পর জানতে পারি আমার অ্যাসাইলামটি ক্লোজ করে দেয় বা দেয়া হয়েছে, এখন আমি কি করতে পারি দয়া করে জানাবেন। উনি যে প্রশ্নটি করেছে এটা আসলে বর্তমানে অনেকের ক্ষেত্রে হচ্ছে, কারণ উনি যেই সিচুয়েশনের কথা বলছে এটি কিন্তু দেখা গেল যে আমরা বিগত যে বাইডেন প্রশাসনের সময় কিন্তু প্রচুর লোক আসছে এবং বাইডেন প্রশাসন কিন্তু তারা বর্ডারে তাদের কোনো ইন্টারভিউ করেনি, ক্যারিও ফেয়ার করেনি, তাদেরকে এমনি ছেড়ে দিয়েছে, একটা পেপারে তাদেরকে অর্ডার দিয়ে ছেড়ে দিয়েছে। তারা কিন্তু একটা ইন বিটুইন লিম্বোর মধ্যে ছিল, তখন কিন্তু তারা একটা গভর্নমেন্টের একটা ছিল, কেস ল ছিল, আমরা কিন্তু আমাদের এই ধরনের ক্লায়েন্টদের ক্ষেত্রে কিন্তু আমরা ইউএসসিআইএস এ রেগুলার অ্যাজদার অ্যাপ্লিকেশন করেছি এবং সবাই কিন্তু সেটা গভর্নমেন্ট কিন্তু সেটা অ্যাকসেপ্ট করেছে। কিন্তু বর্তমান গভর্নমেন্টের পলিসি চেঞ্জ করেছে, তারা কিন্তু ওই কেসগুলো আস্তে আস্তে তারা ক্লোজ করে দিচ্ছে এবং তারা ক্রেডিবল ফেয়ার ইন্টারভিউ, তারা কিন্তু ক্রেডিবল ফেয়ার জন্য এলিজিবল। বিগত সরকারের আমলেও তারা কিন্তু ক্লোজ করেনি, তাদেরকে কিন্তু কনভার্ট করে ক্রেডিবল ফেয়ার ইন্টারভিউ করেছিল। বর্তমান সরকার তারা কেসগুলো ক্লোজ করে তাদেরকে ক্রেডিবল ফেয়ারের জন্য ডাকবে অথবা তারা ক্রেডিবল ক্লোজ করে দিচ্ছে। কিন্তু অনেকের ক্ষেত্রে ইমিডিয়েট প্রোটেকশন দরকার হলে কিন্তু আরেকটা অ্যাভিনিউ আছে, কিন্তু তারা কিন্তু সেটা তার লয়ারের সাথে আলাপ করতে পারে, আবার কিন্তু পুনরায় রিফাইল করা যায়, করতে পারে। অনেক ধন্যবাদ জনাব। প্রশ্ন যিনি করেছিলেন নামটি আমি ভুলে গেছি, নজরুল ইসলাম। ইয়েস, নজরুল ইসলাম, আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। আমরা একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম, আমি এমডি রহমান বলছিলাম। জি, আমার কোশ্চেনটা হচ্ছে লয়ার সাহেবের কাছে যে আমার 2023 আগস্টে আমি অ্যাসাইলাম কেস উইন করি। জি, তারপরে আমার প্রায় এক বছরের বেশি পরে আমি গ্রিন কার্ডের জন্য এবং ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করি। তো আমার ওয়ার্ক পারমিটটা এখনো আসে নাই, গ্রিন কার্ডটা এখনো আসে নাই। আচ্ছা, এখন কি করণীয় আপনার, তাই তো? আরেকটা প্রশ্ন মানে একসাথে আছে, সেটা হচ্ছে আমি এখানে বিয়ে করছি, আমার ওয়াইফ হচ্ছে ইউএস সিটিজেন। জি, তো আমার সাথে ওর সাথে একবার একটা প্রবলেম হয়েছিল, তো পুলিশ এসে আমাকে নিয়ে গেছিল, কিন্তু পরের দিন আবার ছেড়ে দেয়। কোনো কেস, এটা আমার মামলা উইন হওয়ার আগে, যেটা আমাকে হিয়ারিং এ জিজ্ঞেস করা হয়েছিল এবং আমি বলেছিলাম, তারপরে আমার কেস অ্যাপ্রুভ হয়েছে। এটার জন্য কি আমার ওয়ার্ক পারমিটটা আসতেছে না নাকি আসলে আমি বুঝতেছি না এখন। অনেক ধন্যবাদ জনাব রহমান আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান, ওনার গ্রিন কার্ড 23 সালের ডিসেম্বর থেকে পেন্ডিং থাকলে এখন বলা যেতে পারে যে অলমোস্ট যে রেগুলার যে প্রসেসিং টাইম ওটা থেকে বেশ ওভার হয়ে গিয়েছে।
এটা হয়তোবা যে কোনো সময় চলে আসবে। যদি আরো দেরি হয় তাহলে হয়তোবা ওনার বিকল্প অপশন ম্যান্ডামাস অপশন উনি ইউজ করতে পারে, গভর্নমেন্ট এগেইনস্টে সু করতে পারে। আর উনি যে ওয়ার্ক পারমিট করেছে, ওয়ার্ক পারমিট তো আবেদন করার সাথে সাথে চলে আসার কথা, অথবা উনি কখন করেছে সেটি ক্লিয়ার করে বলেনি। ওই একই সাথে করেছে, একই সাথে করেছে। তাহলে এত সময় লাগার কথা না। এটা কিন্তু ওনার যে এখন যেহেতু উনি অ্যাজাইলাম গ্রান্ট হয়েছে অ্যাজাইলি হিসাবে, উনি A5 ক্যাটাগরিতে আবেদন করলে হয়তো 5-6 মাসে বেশি লাগার কথা না। কিন্তু সেক্ষেত্রে ক্রিমিনাল আপনার কোনো অ্যারেস্ট রেকর্ড, এটার ক্ষেত্রে কোনো আপনার বাধা হওয়ার কথা নয়। উনি যেটা বলেছে যে এটা ভেরি নরমাল বিষয়, ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে উনি সাথে সাথে ছাড়া পেয়ে গেছে, এর জন্য ওনার ওয়ার্ক পারমিট আটকে রাখার আর কথা নয়। তারপরে উনি USCIS এর কাস্টমার সার্ভিসে যোগাযোগ করতে পারে। অনেক ধন্যবাদ জনাব রহমান, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে। লাইনটা কেটে গেছে, আমরা তাহলে একটু ফেসবুকে আসি। আব্দুল কুদ্দুস, তিনি বলছেন আমার অ্যাসাইলাম পেন্ডিং আছে, আমি কি ইউ ভিসার জন্য আবেদন করতে পারবো? হ্যাঁ, অবশ্যই। যে কোনো পরিস্থিতি যে অ্যাসাইলাম পেন্ডিং দুটো কেস একসাথে চলতে পারে। আর যদি উনি ইউ ভিসা যদি কোনো একটা ভালো প্রোগ্রেস হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করি যে ইমিগ্রেশন কোর্টে অ্যাসাইলাম কেস যদি থাকে এবং সে যদি সেরকম যদি ভালো স্ট্রং কেস না থাকে, ইউ ভিসার মাধ্যমে কিন্তু কেসটিকে স্টপ করে দেওয়া যায়। তার মানে উনি আবেদন করতে পারেন যদি সেই ইউ ভিসা আবেদন করার ক্ষেত্রে ক্রাইটেরিয়াগুলো যদি ফুলফিল করা যায়, তাই তো? অনেক ধন্যবাদ জনাব আব্দুল কুদ্দুস আপনার প্রশ্নের জন্য। এসআর মাহমুদ, তিনি প্রশ্ন করেছেন যে আমি 2022 সালের 27শে জুলাই এস আলম কেস উইন করি, এর 1 বছর পর গ্রিন কার্ডের আবেদন করি। এখন মানে এস আলম মানে অ্যাসাইলাম বলতে চেয়েছেন। 27শে জুলাই অ্যাসাইলাম কেস উইন করি, এর 1 বছর পর গ্রিন কার্ডের আবেদন করি। এখন 2 বছর 1 মাস হলো কিন্তু গ্রিন কার্ড আসেনি। এখন আমি কি এক্সপিডাইট করতে পারি না আরো অপেক্ষা করব? একই ধরনের প্রশ্ন আগের জনের মতোই। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ফার্স্ট স্টেপ হিসেবে উনি USCIS এ এই রিকোয়েস্টও পাঠাতে পারে, ফোনও করতে পারে। তাতেও যদি কাজ না হয় তাহলে উনি রিট অফ ম্যান্ডামাস, যেটা গভর্নমেন্ট এক্সে সু করলে তো 3 মাসের মধ্যে রেজাল্ট পেতে পারে। অনেক ধন্যবাদ স্যার মাহমুদ, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। যেহেতু অনেক দিন হয়ে গেছে, ম্যান্ডামাসটাই আপনাদের জন্য সবচেয়ে বোধহয় ভালো প্রসেস হবে। এটা যদি করেন তাহলে যেহেতু একটা শোকজের মতো, তখন তাদের একটু কানে বাতাস যাবে এবং তারা নড়ে চড়ে বসবে আপনার বিষয়টি নিয়ে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ রফিকুল ইসলাম। তার প্রশ্নটি একটু বড়, আমি একটু পড়ছি যে আমার এক ভাইয়ের অ্যাসাইলাম মামলা 3রা অক্টোবর 2019 তারিখে মঞ্জুর করা হয়। এরপর 1 বছর পর বা 22শে অক্টোবর 2020 সে গ্রিন কার্ডের জন্য আবেদন করে ফর্ম I-485 এবং সে ফিঙ্গারপ্রিন্ট মেডিকেল পরীক্ষা করে এবং আমার অপরাধমূলক রেকর্ডও জমা দেয়, কারণ তাকে কোনো অপরাধ বা সহিংসতা ছাড়াই গ্রেপ্তার করা হয়েছিল এবং মামলাটি খারিজও করা হয়েছিল। সে সেই সার্টিফিকেটও জমা দেয়, কিন্তু সে তার গ্রিন কার্ড পায়নি। সে তার মামলার তদন্তের জন্য কংগ্রেসম্যান অফিসে যায় এবং তদন্তের পর তারা বলে যে তার মামলাটি প্রত্যাখ্যান করা হয়েছে। তিনি বলছেন যে আমার প্রশ্ন, সে কি আবার ফর্ম I-485 গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারে? মামলাটা যদি প্রত্যাখ্যান হয়ে থাকে, ওনার তো অবশ্যই চিঠি পাওয়ার কথা যে ডিসিশন কি কারণে প্রত্যাখ্যান করা হয়েছে, উনি সেটা জানাটা ওনার দরকার। যদি ওই ডিসিশনটি পেয়ে না থাকে, উনি ফোয়া যেটা ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্টের আন্ডারে ওনার ডিসিশনটা আগে কল করতে পারে। উনি দেখতে পারে যে কি প্রবলেম আছে ওনার কেসে, যে ওরা যদি যেটা বললো যে উনি ক্রিমিনাল রেকর্ড আছে এবং ওটা ডিসমিস হয়ে গেছে, এটার জন্য ওনাকে গ্রিন কার্ড থেকে বঞ্চিত করার কথা নয়। আর অন্য কোনো আন্ডারলাইং ইরেগুলারিটি আছে কিনা সেটি ওনাকে দেখতে হবে। বাট পুনরায় আবেদন করতে কোনো বাধা নেই, উনি আবার দ্বিতীয়বার আবেদন করতে পারেন। উনি যেটা জানতে পেরেছে সেটা কংগ্রেসম্যান অফিসে গিয়েছে, তারা নাকি তদন্ত করে বলেছে যে মামলাটি প্রত্যাখ্যান হয়েছে। রাইট, সেক্ষেত্রে ওনাকে সিদ্ধান্ত যেটা প্রত্যাখ্যান হলে USCIS একটি লেটার ইস্যু করে যেটাকে ডিসিশন, এবং ওটার কারণ উল্লেখ করে দেয় যে কি কারণে তারা তার আবেদনটি প্রত্যাখ্যান করেছে। অনেক ধন্যবাদ রফিকুল ইসলাম আপনার প্রশ্নের জন্য। একজন দর্শক আছেন, তারও যে হয়তো আগে যে ফোন করেছিলেন লাইনটি কেটে গিয়েছিল, তার ফোনটি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমার স্যারের কাছে একটি প্রশ্ন, আমি মিশিগান থেকে বলছি। জি,
আমার 2022 সালে আমি এই দেশে আসি। তো আমার 2027 সালে আমার হিয়ারিং। আমি 2022 সালে আমি বিয়ে করেছি। সো মেরিট ফাইল এখনো আমি করি নাই। সেক্ষেত্রে আমি চাচ্ছিলাম যে জানুয়ারিতে মেরিট ফাইল করবো। সেক্ষেত্রে কি আমার কোনো প্রবলেম হবে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। 2022 সালে এসেছিলেন, এসে অ্যাসাইলাম করেছেন, তাই তো? জি জি। এখন আমার রিসেন্টলি আমার ওয়াইফ সিটিজেন হয়েছে। আমি চাচ্ছিলাম যে অ্যাডজাস্টমেন্ট ফাইলটি করার জন্য। আবার আমার ফাইনাল হিয়ারিংটা আছে 2027 সালে। 27 সালে। অনেক ধন্যবাদ। অ্যাটর্নি মাহফুজুর রহমান, একটু ফলো আপ কোশ্চেন ছিল, উনি কিভাবে আসছিল এই দেশে? ওই কিভাবে এসেছিলেন? আমি বর্ডার ক্রস করে এসেছিলেন। উনি যেহেতু বর্ডার ক্রস করে আসছে, ওনার ওয়াইফ সিটিজেন হলো, উনি কিন্তু এদেশে অ্যাডজাস্টমেন্টের জন্য এলিজিবল হবে না। তবে উনি অবশ্যই গ্রিন কার্ড পেতে পারে ওনার ওয়াইফের থ্রুতে। তবে সেটি 601 ওয়েভার করে কনসুলার প্রসেস হয়ে উনি কিন্তু গ্রিন কার্ড পেতে পারে। সেক্ষেত্রে ওনার কাছে দুটো অপশন আছে। একটি হচ্ছে ওনার যে 27 সালে যে অ্যাসাইলাম আবেদনটি আছে সেটিও উনি কন্টেস্ট করতে পারে। আর যদি না হলে যদি উনি ওয়াইফের মাধ্যমে আবেদন করে উনি কেসটি প্রগ্রেস করে, চাইলে উনি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটি স্টপ করে শুধুমাত্র যে কনসুলার প্রসেস করার জন্য যে 601A ওয়েভার এবং কনসুলার প্রসেসের জন্য যে সময়টুকু লাগে সেটার জন্য তিনি ওনার এই অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটি পজ করে রাখতে পারে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। আয়েশা আক্তার একটি প্রশ্ন রেখেছেন, প্রশ্নটি সম্ভবত মনে হচ্ছে অসম্পূর্ণ, তারপর আপনাকে আমি পড়ে শোনাই। I had a permit but it had the wrong name because they added a extra letter. রেমেডি কি? এটি আসলে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা যে কোনো কিছু আবেদন করলে তাদের যে আউটকাম, যেটা গ্রিন কার্ড হোক, ওয়ার্ক পারমিট হোক, অনেক ক্ষেত্রে দেখা যায় কিন্তু যে ভুল আসে স্পেলিং। তো এই ভুলটা আপনার দুটো কারণে হতে পারে। একটি হচ্ছে উনি যে আবেদনে যে ওনার নামটি যে ফিল আপ করেছে, উনি অথবা ওনার ল অফিস থেকে যেটা ফিল আপ করেছে, সেক্ষেত্রে সেটা আপনার রং ভাবে সেটা ওখানে দেওয়া হয়েছে। ভালো করে চেক করে দেখতে হবে যে ওনার আবেদনে উনি কি লিখেছিল। আর আরেকটি কারণ হতে পারে, অনেক সময় ইউএসসিএস তাদের থেকেও তারা ভুল করে থাকে। এখন যদি ইউএসসিএস যদি ভুল করে থাকে তার নামটি এবং তার ফর্মে যদি সঠিক নাম লিখে থাকে, সেক্ষেত্রে উনি ইউএসসিএস কে রিকোয়েস্ট করতে পারে যে ওই কার্ডটি ঠিক করে দেওয়ার জন্য, এতে কোনো কস্ট লাগবে না। যদি দেখা যায় যে ওনার সাইড থেকে কোনো ভুল হয়েছে, তাহলে ওনাকে আবার ফি দিয়ে এটাকে রিপ্লেসমেন্টের জন্য আবেদন করতে হবে। অনেক ধন্যবাদ আয়েশা আক্তার আপনার প্রশ্নের জন্য। আমরা একটু ভাওয়া নিয়ে কথা বলছিলাম, শেষ করতে পারিনি। বেশ কিছু প্রশ্ন আমার কাছে আছে। তার আগে একটু নাজিরুল আলম সুমন, তিনি একটি প্রশ্ন করেছেন। আমি 2022 সালের মাঝামাঝি 3 বাচ্চা সহ পরিবার নিয়ে আসি, ওয়ার্ক পারমিট, সোশ্যাল পাই, কিন্তু অ্যাসাইলাম অফিস থেকে কোনো ডেট পাইনি। বাংলাদেশ থেকে ফ্লাই করে আসি, কি করা জানাবেন কি? এটাই তার প্রশ্ন। ওনার যে আবেদনটি সেটি হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন। এটা আপনার ইউএসসিআইএস যে অ্যাসাইলাম অফিস আছে তাদের যে অর্ডার অনুযায়ী তারা কিন্তু তাকে ইন্টারভিউর জন্য কল করবে। তো ওনাকে ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে। নাজিরুল আলম সুমন, আশা করি আপনি উত্তর পেয়েছেন। একটু ধৈর্যের সঙ্গে অপেক্ষা করুন, হয়তো আপনার এই সমস্যার সমাধান হবে। যেটি বলেছিলাম ভাওয়া নিয়ে, যে হাতে যদিও সময় নেই, অল্প একটু সময় আছে, আমি একটি প্রশ্ন করতে চাই যে ভাওয়া বিষয়টি আমরা আগেও আপনাকে বলেছি যে আপনিও বললেন যে অত্যাচারিত হয়ে নীরবে নিভৃতে সয়ে যায়, কিন্তু আমরা জানাতে চাই না। কিন্তু যদি আমরা এই রকম ক্ষেত্রে আর সহ্য করতে না পেরে যদি আবেদন করি, সেই আবেদনের গোপনীয়তা কতটা সুরক্ষিত থাকে? নির্যাতনকারী কি জানতে পারে পরবর্তীতে? সুযোগ আছে? এটি যেটা ভাওয়া অ্যাপ্লিকেশনের নেচারটি এরকম যে নির্যাতনকারীকে সাধারণত ইউএসএস এটা কখনো জানায় না যে তার স্পাউস অথবা অন্যান্য ফ্যামিলি মেম্বার আবেদন করেছে। কারণ এটা একটা অন্যতম নোশন। বা কারণ হচ্ছে, যদি ইউএসএস তাদেরকে জানিয়ে দেয় অপর স্পাউসকে, তাহলে কিন্তু তাদের মধ্যে যে কনফ্লিক্টটা ছিল, যে ভায়োলেন্সটা ছিল, সেটা কিন্তু আরো বেশি আকার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন দেখা যাবে যে ইউএস সিটিজেন অথবা লফুল পার্মানেন্ট যে স্পাউস আছে, সে আরো অ্যাংরি হয়ে যাবে এবং ওই স্পাউসের তখন ক্ষতি করার চেষ্টা করবে। একটা সমাজে একটা বিশৃঙ্খল সৃষ্টি হয়ে যাবে। তবে যদি কোনো কারণে যদি ভাওয়া অ্যাপ্লিকেশনে যদি ফ্রডুলেন্ট যদি কোনো অ্যাপ্লিকেশন করে থাকে এবং এটা যদি কোনোভাবে যদি ইউএসসিআইএস এর নজরে আসে,
তারা কিন্তু ওই স্পাউসকে তখন যোগাযোগ করতে পারে, তার সাক্ষী শপথ নিতে পারে। বেশ কিছুদিন আগে একটি আপনার রিপোর্ট আসছে, ইউএসসিএস এর ওয়েবসাইটে এখনো আছে, যে আমি একটা উদাহরণ দিই, এটা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, যে বাওয়া কেসের যে ফ্রডটা কিভাবে হয়েছে। এক অ্যাপ্লিকেন্ট, সেটা মানে পাকিস্তানি অরিজিন ছিল, উনি বাওয়া করেছে, বাওয়া করে গ্রিন কার্ড পেয়েছে এবং সিটিজেনও হয়ে গিয়েছে। পরবর্তীতে অন্য একটা ক্রাইমে সে জড়িত হয়েছে। পরবর্তীতে ইউএসসিএস তার তদন্ত করে দেখেছে যে বাওয়া কেসটি ফ্রড ছিল। কিরকম ফ্রড ছিল? সে দেখা গেল যে ফ্লোরিডাতে সে একটি কল করলো বাওয়াকে সাজানোর জন্য। সে ডাক্তারের কাছে গিয়ে বলল যে তার স্পাউস তাকে মেরে আহত করেছে, তার ট্রিটমেন্ট দরকার, এবং সেই টাইমিং, সেই রেকর্ড সেই ইউএসএস জমা করলো। পরবর্তীতে যখন ইউএসসিএস ওই স্পাউসের সাথে যোগাযোগ করলো, যখন সে অন্য একটা ক্রাইমে জড়িত হলো এবং তার বাবা কেস যখন তদন্তে চলে আসলো, তখন তারা কিন্তু তার প্রিভিয়াস স্পাউসের সাথে যোগাযোগ করলো। তখন প্রিভিয়াস স্পাউস কিন্তু সম্পূর্ণ আলাবাই দিল যে না, আমি ওই ফ্লোরিডা স্টেটে ছিলামই না ওই সময়, ওই টাইমে আমি ছিলাম নর্থ ক্যারোলিনা, তো অন্য স্টেটে। টোটালি এটা প্রুভ হয়ে গেল যে সম্পূর্ণ একটা ফলস কেস। সেক্ষেত্রে কিন্তু তারা যোগাযোগ করেছে স্পাউসের সাথে। এমনি রেগুলার তাদের যে পলিসি ইউএসসিএস, তারা কিন্তু সাধারণত ওই যে পারপিট্রেটর অথবা যে নির্যাতনকারী স্পাউসে তাদের সাথে তারা যোগাযোগ করে না। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান। আজকে তিনটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, যে যারা আমেরিকায় এসেছে, লক্ষ লক্ষ মানুষ যারা এরকম অবস্থায় আছে, তারা তাদের অনেক চেষ্টা করেছে এখানে থেকে যাবার জন্যে, কিন্তু কোনো চেষ্টাই তাদের সফল হয়নি, কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। এমন তিনটি উপায়ের কথা আপনি বলেছেন, তাদের জন্যে বিস্তারিত আলোচনা করেছেন। আপনার সারাদিনের কর্মক্লান্তি সত্ত্বেও এই আজকের অনুষ্ঠানের সাথে সংযুক্ত হয়ে খুব চমৎকারভাবে বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করেছেন, ব্যাখ্যা করেছেন। সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ ভাই, এবং দর্শকদেরকে শুভরাত্রি। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, বিষয়টি আবারও বলছি যে আমরা চেষ্টা করে অনেক স্বপ্ন নিয়ে যারা এই দেশে আসি, চেষ্টা করেছি, নানানভাবে চেষ্টা করেছি এখানে থেকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে, এখানকার আলো বাতাসে বড় হতে, নিজেকে, নিজের সন্তানদেরকে এখানে মানুষ করতে চেয়েছি। কিন্তু বিভিন্ন কারণে, বা ভাগ্যের ফেরেই হোক বা যে কোনো কারণেই হোক না কেন, আমরা আমাদের সমস্ত দরজা বন্ধ করে ফেলেছিলাম। মনে করেছিলাম যে এখন আমার আর কোনো স্ট্যাটাস নেই, কিন্তু তারপরেও রয়ে গেছে এই তিনটি স্ট্যাটাস। এইটা নিয়ে চেষ্টা করে দেখুন যে এই স্বপ্নের দেশে আবার নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন কিনা। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।